সবাইকে শুভেচ্ছা আজকে ক্লাসে। আশা করি সবাই প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করছিলাম অবরোহ অনুমান। গত ক্লাসে অবরোহ অনুমানের কি কয়েক প্রকার আলোচনা করছি এবং আবর্তন। আমরা জানি অবরোহ অনুমান হচ্ছে দু ধরনের, এটা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান, এটা অমাধ্যম অবরোহ অনুমান। মাধ্যম অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থাকে। অমাধ্যম অবরোহ অনুমান হচ্ছে বা অমাধ্যম অনুমান হচ্ছে যেখানে শুধুমাত্র একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়। আবার অমাধ্যম অনুমান আমরা 9 ধরনের পেয়েছিলাম, দুঃখিত, যেখানে আমরা আলোচনা করে থাকি, অর্থাৎ যেটা সিলেবাস আছে প্রথম 3 ধরনের। 9 ধরনের অনুমানটা একটা রিভিউ করি। আবর্তন, প্রতিবর্তন, সমবিবর্তন বা প্রতি আবর্তন বিরোধী অনুমান, সম্বন্ধ পরিবর্তন জড়িত অনুমান, উদাহরণ সংগন সংযোগ গঠিত অনুমান, নিশ্চয়তা গঠিত অনুমান, অন্তরাবর্তন, জটিল ধারণাযোগ্য অনুমান। আমরা 9 প্রকার এই ধরনের অমাধ্যম অনুমান পেয়ে থাকি, যেখানে একটা মাত্র সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। এটা হচ্ছে অমাধ্যম অবরোহ অনুমান। এবং গত ক্লাসে আবর্তন কি তাও আলোচনা করেছে এবং আবর্তনের নিয়ম। আজকেও কিছুটা আবর্তনের নিয়মটা আমরা যদি আরেকবার লক্ষ্য করি। আবর্তনের নিয়মগুলো কি? আবর্তন যেহেতু আশ্রয়বাক্য সিদ্ধান্ত, আশ্রয়বাক্য হচ্ছে একটা সিদ্ধান্ত, একটা আশ্রয়বাক্য যেটা উদ্দেশ্য থাকবে সেটা সিদ্ধান্ত গিয়ে বিধেয় হয়ে যাবে, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। এরপরে আশ্রয়বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, উদ্দেশ্য বিধেয় বিধেয় উদ্দেশ্য হবে। এবং এটাই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে গুণটা থাকবে সেটা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে একই থাকতে হবে। অর্থাৎ আবর্তনের ক্ষেত্রে গুণের কোনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ সদর্থক থাকলে সদর্থক, নর্থক থাকলে নর্থক হতে হবে, গুণটা কিন্তু পরিবর্তন করা যাবে না। 4 নাম্বার নিয়মটা ইম্পর্টেন্ট। যদি কোনো পদ আশ্রয় বাক্যে অব্যপ্য থাকে সেটা সিদ্ধান্ত গিয়ে ব্যাপ্য হতে পারবে না। তোমরা কিন্তু ব্যাপ্যতা কি জিনিস সেটা আগে এবং গুণ, পরিমাণ, এই জিনিসগুলা সম্পর্কে ধারণা তোমাদের পরিষ্কার। কারো যদি এখনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবা। তাহলে আমরা একটু দেখি আবর্তনের প্রকারভেদ। আবর্তনের মধ্যে প্রকারভেদ রয়েছে। আবর্তন হচ্ছে 2 ধরনের, এটা হচ্ছে সরল আবর্তন আর এটা হচ্ছে অসরল আবর্তন। তাহলে এই জিনিসটা আমাদের জানা দরকার। কেন জানা দরকার একটু দেখি। সরল আবর্তন কি? যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত, আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত, আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত পরিমাণ একই থাকে। যে আবর্তনে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণটা কি থাকবে? একই থাকবে। অর্থাৎ আবর্তনীয় ও আবর্তিতের পরিমাণ অপরিবর্তিত থাকে, তাকে বলা হয় সরল আবর্তন। অর্থাৎ সরল আবর্তনে আবর্তনীয় সার্বিক হলে আবর্তিত সার্বিক যুক্তিবাক্য হবে, আর যদি বিশেষ হয় তাহলে আবর্তিত বিশেষ হবে। সহজ ভাষায় যদি আশ্রয় বাক্য সার্বিক হয় তাহলে সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য হবে, আর আশ্রয় বাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্ত বিশেষ হবে। এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে সরল আবর্তন। অর্থাৎ সরল আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণটা একই থাকবে। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, কোন মানুষ নয় দেবতা, এটা হচ্ছে আশ্রয় বাক্য, এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, সুতরাং কোন দেবতা নয় মানুষ। এখানে আমরা যদি পরিমাণের কথা বলি এটা নয়ার্থক, এবং সিদ্ধান্ত গিয়েও এটা নয়ার্থক, একই ধরনের রয়েছে এর পরিমাণটা। অর্থাৎ এখানে কোন ধরনের পরিবর্তন হয়নি।
অর্থাৎ এখানে বাক্য যদি সার্বিক হয়, সরি নয়ার্থক না, এটা সার্বিক, এটা হচ্ছে সার্বিক নয়ার্থক, এটা সার্বিক গুণ, আর সিদ্ধান্ত এটাও সার্বিক। এটা যদি সার্বিক হয় এটাও সার্বিক হবে, আর এটা যদি বিশেষ হয় তাহলে এটাও বিশেষ যুক্তি বাক্য হবে। এটাই হচ্ছে সরল আবর্তন। তো সরল আবর্তনের ক্ষেত্রে যদি আশ্রয় বাক্য সার্বিক হয় তাহলে সিদ্ধান্ত সার্বিক হবে। এটাই হচ্ছে সরল আবর্তন। পরিমাণ গুণ হচ্ছে সার্বিক, গুণ হচ্ছে কি সদর্থক নয়ার্থক, এটা হচ্ছে গুণ, আর পরিমাণ হচ্ছে সার্বিক বিশেষ। পরিমাণ দ্বারা তো সার্বিক বললে পরিমাণ বোঝাচ্ছে, সবগুলাকে যখন বোঝাই এটা হচ্ছে পরিমাণ, আর কিছু কিছু যদি বোঝাই সেক্ষেত্রে আমরা পরিমাণকে বুঝি। তাহলে যখন সবগুলোকে বোঝাবে সেটা হচ্ছে সার্বিক, আর যখন কিছু কিছু বোঝাবে সেটা হচ্ছে বিশেষ। আর সরল আবর্তনের ক্ষেত্রে এই পরিমাণটা, অর্থাৎ সার্বিক হলে সার্বিক থাকবে, বিশেষ হলে বিশেষ থাকবে। অর্থাৎ আশ্রয় বাক্য যদি সার্বিক হয় সিদ্ধান্ত সার্বিক হবে, আর আশ্রয় বাক্য যদি বিশেষ যুক্তি বাক্য হয় সিদ্ধান্ত বিশেষ যুক্তি বাক্য হবে। আমরা এই উদাহরণে দেখতেছি এর আশ্রয় বাক্য হচ্ছে সার্বিক, তাহলে এর সিদ্ধান্ত অবশ্যই সার্বিক হবে। এটি হচ্ছে সরল আবর্তন। এরপরে যদি আমরা যাই অসরল আবর্তন, যে আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণটা কিন্তু কি হবে, চেঞ্জ হয়ে যাবে, পরিমাণটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ আবর্তনীয় আবর্তনের পরিমাণ আলাদা, অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণটা আলাদা হয়, তখন তাকে অসরল আবর্তন বলে। আগে ছিল একই, এখন হচ্ছে ভিন্ন। যেমন সকল লেখক হয় জ্ঞানী, কিছু জ্ঞানী হয় লেখক। এই আবর্তনে আমরা দেখতেছি প্রথম যুক্তি বাক্যটা বা আশ্রয় বাক্যটা হচ্ছে একটা সার্বিক যুক্তি বাক্য, আর পরেরটা হচ্ছে একটা বিশেষ যুক্তি বাক্য। কারণ হচ্ছে বিশেষ কেন, এখানে কিছু জ্ঞানী ব্যক্তি, সবার কথা বলা হচ্ছে না, কিছু জ্ঞানী লোকের কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে পরিমাণটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, তাই জন্য এটা হচ্ছে অসরল আবর্তন। তাই জন্য এটাকে বলা হচ্ছে যেখানে পরিমাণ পরিবর্তন হবে সেক্ষেত্রে এটাকে বলা হয় অসরল আবর্তন। আশা করি সরল আবর্তন এবং অসরল আবর্তন এই দুটো আমাদের বোঝা গেছে। আর আবর্তনের ক্ষেত্রে আমাদেরকে 4টা নিয়ম অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্ত উদ্দেশ্য হবে, এবং তাদের গুণটা একই থাকবে। অর্থাৎ সদর্থক হলে সদর্থক, নয়ার্থক হলে নয়ার্থক, সিদ্ধান্তে গিয়ে চেঞ্জ হতে পারবে না। আর একটা 4 নম্বর যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে কি, কোন আশ্রয় বাক্যে কোন পদ যদি অব্যপ্ত থাকে সিদ্ধান্তে গিয়ে সেটা কখনো ব্যপ্য হতে পারবে না। এরপরে আমরা জানি 4 ধরনের যুক্তি বাক্য পেয়ে থাকি কিভাবে, গুণ ও পরিমাণের ভিত্তিতে। একটা হচ্ছে এ, ই, আই, ও। এ হচ্ছে সার্বিক সদর্থ যুক্তি বাক্য। আমরা আজকে এ যুক্তি বাক্যের আবর্তনটা দেখব, দুঃখিত। তাহলে এই যুক্তি বাক্যে আবর্তন যদি দেখি, এটা একটা সার্বিক সদর্থ যুক্তি বাক্য। এ বাক্যে যদি আমরা আবর্তিত বচনটি যোগ করি তাহলে সেটা সদর্থক হবে। কিন্তু সার্বিক সদর্থক বচন সদর্থক, এটা এ হতে পারে, আইও হতে পারে সদর্থক বচন। কিন্তু এ যুক্তি বাক্যকে যদি এ যুক্তি বাক্যে আমরা আবর্তিত করি, অর্থাৎ আশ্রয় বাক্যটাও এ যুক্তি বাক্য, সিদ্ধান্ত এ যুক্তি বাক্য যদি হয়, সেক্ষেত্রে আমরা একটা সমস্যায় পড়ে থাকি। কি ধরনের সমস্যা আমরা একটু দেখব। উদাহরণে সকল মানুষ হয় মরণশীল, এরপরে যদি লিখি যেহেতু উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে, তাহলে আমরা মরণশীলকে এখানে উদ্দেশ্য করলাম, মানুষকে বিধেয় করলাম। সেই ক্ষেত্রে গিয়ে দেখা যায় সকল মরণশীল হয়, সকল মরণশীল জীব হয় মানুষ। এই ক্ষেত্রে আমরা কি সমস্যায় পড়ি? এই ক্ষেত্রে আমরা যে সমস্যাটায় পড়ি সেটা হচ্ছে আমাদের যে পদটা
এক নাম্বার নিয়ম, দ্বিতীয় নিয়ম, তৃতীয় নিয়ম পর্যন্ত, কিন্তু 4 নাম্বার নিয়মে গিয়ে আমরা এখানে দেখতেছি যে পদটা আশ্রয় বাক্যে অব্যপ্য সেটা সিদ্ধান্ত। এখানে আশ্রয় বাক্য অব্যপ্য হচ্ছে মরণশীল। আমরা জানি যুক্তি বাক্যের বিধেয় পদ অব্যপ্য, যেটা সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে গিয়েছে, অর্থাৎ সকল মরণশীল এই সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে গিয়েছে, যেটা আবর্তনের 4 নাম্বার নিয়মের সম্পূর্ণ লঙ্ঘন। যুক্তিবিদ্যার ব্যাপ্যতা নিয়ম অনুসারে আমরা জানি যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ পূর্ণ ব্যাপ্য, কিন্তু বিধেয় পদ ব্যাপ্য নয়। অর্থাৎ যুক্তি বাক্যের বিধেয় পদ ব্যাপ্য নয়, কিন্তু এখানে আমরা আবর্তন করতে গিয়ে আশ্রয়বাক্য অব্যপ্য বিধেয় পদ মরণশীল জীব সিদ্ধান্তের উদ্দেশ্য হওয়ায় এটা পূর্ণ ব্যাপ্য হয়েছে, যা আবর্তনের 4 নং নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। তাই এই ক্ষেত্রে আবর্তনটা অবৈধ হয়েছে। আমরা জানি বাক্য একটি বিশেষ যুক্তি সদর্থক যুক্তি বাক্য, যার কোনো পদে ব্যাপ্য নেই। আমরা পদের ব্যাপ্যতাটা সম্পর্কে আগে আলোচনা করেছি। তাহলে এই বাক্যকে যদি আমরা বাক্যে রূপান্তর করি, তাহলে আবর্তনের কোনো লঙ্ঘন হয় না। যেমন সকল মানুষ হয় প্রাণী, কিছু প্রাণী হয় মানুষ। এক্ষেত্রে আমরা যে 4 ধরনের আবর্তনের নিয়মের কথা বলেছি, সবগুলো নিয়মে কিন্তু এখানে লঙ্ঘন হয়নি, একটা নিয়মের লঙ্ঘন হয়নি। উদ্দেশ্য বিধেয় হয়েছে, বিধেয় উদ্দেশ্য হয়েছে, গুণের পরিবর্তন হয় নাই, এটা হচ্ছে সদর্থক, এটাও সদর্থক যুক্তি বাক্য, অব্যপ্য পদ ব্যাপ্য হয়নি, আশ্রয় বাক্যে কোনো অব্যপ্য পদ ব্যাপ্য হয়নি। তাহলে এটা কি ধরনের আবর্তন? এটা হচ্ছে অসরল আবর্তন। আমরা কিছুক্ষণ আগে যেটা পড়েছি অসরল আবর্তন। অসরল আবর্তন হচ্ছে কি, যেখানে পরিমাণ ভিন্ন হয়। এখানে আমরা দেখছি প্রথম যুক্তি বাক্যটা হচ্ছে কি, প্রথম যুক্তি বাক্যটা হচ্ছে সার্বিক একটা যুক্তি বাক্য। প্রথম যুক্তি বাক্যটা হচ্ছে যুক্তি বাক্য, এটা হবে না, এটা হবে আই। এই যুক্তি বাক্যটা হবে যুক্তি বাক্য। এই যুক্তি বাক্যটা হবে কি, যুক্তি বাক্য। কিছু প্রাণী হয় মানুষ। তাহলে আমাদের এখানে পরিমাণে যেহেতু ভিন্নতা হয়েছে, তাহলে এটা হচ্ছে অসরল আবর্তন। তাহলে আমরা আবর্তন 2 ধরনের, এটা হচ্ছে সরল আবর্তন আর একটা অসরল আবর্তন। আবর্তন নিয়মটা দেখছি, আর 2 ধরনের আবর্তন দেখলাম, সরল আবর্তন এবং অসরল আবর্তন, এবং যুক্তি বাক্যের আবর্তনটা দেখলাম। এই যুক্তি বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে আবর্তন করতে পারি। আজকে এতটুকু। কোনো যদি প্রশ্ন থেকে থাকে নিশ্চয়ই করবা, আর বাকি পরের ক্লাসে আমরা বাকি যুক্তি বাক্যগুলো যেগুলো রয়েছে সেগুলো আবর্তন দেখব। আশা করি সবাই ভালো থাকবে। দোয়া রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।